হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ট্রাভেল করব পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে বেনাপোল রোডে সদ্য যুক্ত হওয়া রূপসী বাংলা এক্সপ্রেসে করে। যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে। চেষ্টা করেছি এই রোডের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি শিওর এই ব্লগে যা দেখতে চলেছেন এই রোডে এখনো পর্যন্ত যতগুলো ব্লগ দেখেছেন তার থেকে কিছুটা হলেও আলাদা হবে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। চলুন তাহলে একসাথে যাওয়া যাক ঢাকা থেকে বেনাপোল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আরান। অবস্থান করছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। বলে রাখছি, রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মে দাঁড়ায় না। রূপসী বাংলা এক্সপ্রেস দাঁড়ায় নতুন প্ল্যাটফর্মে, আর নতুন প্ল্যাটফর্ম হলো পুরনো প্ল্যাটফর্মের অপোজিটে। ঢাকা নারায়ণগঞ্জ রোডের কমিউটার ট্রেনের যে কাউন্টারটি রয়েছে ঠিক এর পাশের গেট দিয়ে প্রবেশ করতে হবে নতুন প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে প্রবেশ করতেই দেখতে পেলাম রূপসী বাংলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই ট্রেনের এসি কোচগুলি দেখতে কেমন তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এসি কোচগুলিতে সর্বমোট ৮০টি সিট রয়েছে। রয়েছে পর্যাপ্ত চার্জিং ব্রেক। আপনার সাথে থাকা যে কোনো চার্জার বা শুধুমাত্র একটি কেবলের মাধ্যমে চার্জার ফ্যাসিলিটিস পাচ্ছেন। রূপসী বাংলা এক্সপ্রেস বর্তমানে ৬০০০ সিরিজের লোকোমোটিভের দ্বারা পরিচালিত হচ্ছে। ট্রেনটি খুলনা, ঢাকা এবং ঢাকা বেনাপোল রোডে চলাচল করছে। বলে রাখছি, ট্রেনটির একই সাথে দুটো নাম রয়েছে। ট্রেনটি যখন ঢাকা থেকে খুলনা রোডে চলাচল করবে তখন তার নাম হবে জাহানাবাদ এক্সপ্রেস, এবং ঢাকা থেকে বেনাপোল চলাচলের সময় ট্রেনটির নাম হবে রূপসী বাংলা এক্সপ্রেস। অপেক্ষা করুন, এ সংক্রান্ত আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব একটু পরে। লাগেজ ভ্যানের সাথে কিন্তু মেইন কম্পার্টমেন্টগুলোর কানেকশনটা পুরোই আলাদা। সরাসরি লাগেজ ভ্যানে আসার কোনো ওয়ে নেই। তো এখান থেকে ক থেকে শুরু। আমার বগি হচ্ছে নিও। এগুলো হচ্ছে রাতে স্লিপার বেড, আর দিনের সময় হচ্ছে এসি সিট, ফার্স্ট সিট যেগুলোকে বলা হয়। এগুলো মূলত কেবিন। এরপরে দিনের সময় শুধুমাত্র সিট হিসেবেই, ফার্স্ট সিট হিসেবেই ইউজ হয় এগুলো। এই হচ্ছে অবস্থা। রাতে এইখানে একজন শোয়, এখানে একজন শোয়, আর এই পাশেও সেম, এই পাশে একজন শোয়, এই পাশে একজন শোয়। আর দিনের বেলায় হয়ে যায় ফার্স্ট সিট। ফার্স্ট সিট যখন হয় প্রতি সিটে হচ্ছে 4 জন করে বসে। টোটাল এদিকে 8 জন, এদিকে 4 জন, এদিকে 4 জন, টোটাল 8 জন বসে। আর রাতে শুধুমাত্র 4 জন, যার জন্য ভাড়াটাও একটু বেশি। স্লিপারের জন্য একটু ভাড়াটা বেশি, আর সিটের জন্য মোটামুটি কিছুটা কম আছে। এই হলো অবস্থা। এখানে ফ্যান আছে, তারপরে পর্যাপ্ত চার্জিং পোর্ট আছে। এখানে শুধু কেবল হলেও হবে, চার্জার না থাকলেও কোনো সমস্যা নাই। আর তাছাড়া এখানে কিন্তু উপরে ওঠার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি বানানো আছে, যার আর এইদিকে স্পেসও এনাফ আছে যে উপরে যাতে ভালোভাবে উঠা যায়। অনেক সময় আমরা এই স্লিপার বেডগুলোতে দেখে থাকি যে এরকম থাকে না, শুধু পাশ দিয়ে একটু করে একটা সিঁড়ি থাকে, ওখান দিয়ে একটু কষ্ট করে উঠতে হয়। সেই তুলনায় এটা কিন্তু অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। এই আপগ্রেডেশনটা দরকার ছিল আমার মনে হয়। আর হচ্ছে প্রতিটা কেবিনের ভেতরে কিন্তু আছে, ডাস্টবিন আছে, ময়লা করার কোনো দরকার নাই। ট্রেনটি যেহেতু ব্রডগেজ তাই পাশে কিছুটা চওড়া, ফলে 3:2 ফরমেশনে সিটগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। মানে এক পাশে 3টে সিট, অন্য পাশে 2টো সিট। এই যে আমার বগি পেয়ে গেছি, একদম পিছনের দিকে নিছি, কারণ হচ্ছে যখন পদ্মা সেতুর ওই দিকে
ট্রেনটা কার্ভ হবে তখন যাতে কার্ভ। এই ট্রেনের শোভন চেয়ার বা নন এসি চেয়ারগুলো দেখতে ঠিক এরকমই। লেদার ফিনিশের এই সিটগুলি দেখতে বেশ ভালোই লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি, ঢাকা থেকে বেনাপোল যাওয়ার সময় 7:40 থেকে উপরের দিকের সিটগুলি যাত্রামুখী এবং বেনাপোল থেকে ঢাকা ফেরার সময় 1 থেকে 46 নম্বর সিটগুলি যাত্রামুখী। সময় প্রায় হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট আছে। আর এদিকে দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের একমাত্র ট্রেন। 2 মিনিট লেটে হচ্ছে ফাইনালি আমাদের ট্রেনটি ছেড়ে দিল। গেন্ডারিয়া জংশন পার হয়ে আমাদের ট্রেনটি বুড়িগঙ্গা রেলওয়ে সেতু অতিক্রম করার জন্য সামনের দিকে এগিয়ে চলছে। বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এই রেল সেতুটি সকালবেলায় দেখতে কি যে চমৎকার লাগছে তা হয়তো শুধুমাত্র ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শতভাগ এর সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। সত্যি এই সেতুটি সকালবেলায় কতটা সুন্দর লাগে, অন্তত সেটা উপভোগ করার জন্য এই ট্রেনে একবার হলেও ভ্রমণ করার অনুরোধ রইল। দেখে নিন এই ট্রেনের ক্যান্টিনের কি অবস্থা। আমার কাছে তো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু এই পর্যায়ে প্রায় 100+ গতিতে ছুটে চলছে। ঢাকা থেকে এই পর্যন্ত আসতে সর্বোচ্চ গতি পেয়েছি 105 কিলোমিটার। পদ্মা সেতুর খুব কাছাকাছি আমরা অবস্থান করছি। এই ট্রেনটি প্রায় 100+ গতিতে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সেই অসাধারণ দৃশ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
অ্যানাউন্স করা হচ্ছে আমরা ইতিমধ্যেই ভাঙ্গা জংশনে পৌঁছে গিয়েছি। ঢাকা থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা 5 মিনিট। ভাঙ্গা জংশন কিন্তু একটি অত্যাধুনিক রেলওয়ে জংশন হতে চলেছে। ভাঙ্গা জংশনের পাশেই রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল বিশাল অট্টালিকা তৈরি করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি ভাঙ্গা বরিশাল রোডের বাসগুলিকে কিছুক্ষণের জন্য আটকে দিয়ে আমাদের ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছুটে চলছে। গ্রামীণ এই জনপদের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই রেলে ভ্রমণ করতে হবে। রেল থেকেই মূলত গ্রামের এই অপরূপ সৌন্দর্যগুলি উপভোগ করা যায়। পৌঁছে গেলাম এই যাত্রার দ্বিতীয় স্টেশন কাশিয়ানী জংশনে। ঢাকা থেকে এই পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা মতো। এই যাত্রায় দ্বিতীয়বারের মতো ট্রেন থামলো কাশিয়ানীতে। কাশিয়ানীতে এসে দেখলাম কোনো জংশনে হচ্ছে লিফট বসানো হচ্ছে, সরাসরি লিফট দিয়ে উপরে গিয়ে ওই পারে যাওয়া যাবে। ছেড়ে দিল। ট্রেন তার নিজস্ব গতিতে গন্তব্যের দিকে চলতে থাকুক। চলুন এই পর্যায়ে এই ট্রেনের ভাড়া সম্পর্কে কিছু আইডিয়া নেওয়া যাক। ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত এই ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে নন এসি সিটের জন্য 450 টাকা, স্নিগ্ধা 869 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 1041 টাকা নির্ধারণ করা হয়েছে। পৌঁছে গেলাম নড়াইল স্টেশন। এটি এই যাত্রার তৃতীয় স্টেশন। ট্রেনটি শুধুমাত্র আর একবার স্টেশন ধরবে, আর সেটি হলো যশোরে। অনেক যাত্রী কিন্তু নড়াইলে নেমে যায়। এত যাত্রী নামার পরে আসলে হয়তো যাত্রী থাকবেই না রেলে। আসলে এটাই হয়, নড়াইলের পর থেকে হচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে আর তেমন কোনো যাত্রী থাকে না। যদি হয়তো ইন্ডিয়ান ভিসা খুলে তাহলে কলকাতার উদ্দেশ্যে যে সকল যাত্রীরা যাবে তাদের চাপ এটাতে এই রেলে বাড়তে পারে। এখন যেহেতু ভিসা বন্ধ, তাই মূলত এখন ফাঁকা ফাঁকাই হচ্ছে ট্রেনটা যায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ।
পৌঁছে গেলাম যশোর জংশন। এই ট্রেনটি যাত্রাপথে আর কোথাও থামবে না, একেবারে বেনাফুল গিয়ে আজকের মতো তার যাত্রা শেষ করবে। এরই মধ্যে ট্রেনের সকল সিট একেবারে ফাঁকা বলা যায়। যশোর থেকে কিছু লোকাল যাত্রী উঠেছে, শুধুমাত্র তাদের আনাগোনা দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে। ট্রেনটি দুপুর 2:25 বেনাপোল পৌঁছে বেনাপোল থেকে আবারও ঢাকার দিকে যাত্রা করবে 3:25। অর্থাৎ 1 ঘন্টা এই ট্রেনটি বেনাপোলে রেস্ট করবে। তাছাড়াও এই ট্রেনটি কিন্তু একই দিনে দুটো রোডে চলাচল করছে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি সোমবার। সোমবার ব্যতীত প্রতিদিন সকাল 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস 825 নামে চলাচল করছে, যা ঢাকায় পৌঁছাবে সকাল 9:45। অর্থাৎ যাত্রাপথে খুলনা থেকে ঢাকা পর্যন্ত তার সময় লাগে 3 ঘন্টা 45 মিনিট। ট্রেনটি ঢাকায় মাত্র 1 ঘন্টা রেস্ট নিয়ে সকাল 10:45 ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা করে। তখন আবার তার নাম হয়ে যায় রূপসী বাংলা এক্সপ্রেস 828। বেনাপোল থেকে ট্রিপ শেষ করে একই দিনে সর্বশেষ ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে আবার রওনা দেবে ট্রেনটি, যার টাইম হলো রাত 8টায়। খুলনায় গিয়ে পৌঁছাবে রাত 11:45। তারপর সারা রাত খুলনায় ট্রেনটি রেস্ট করবে। এরপর দিন সকাল 6টায় প্রতিদিনকার মতো আবারও তার কার্যক্রম শুরু করবে। দেখতে দেখতে আমরা বেনাপোলে পৌঁছে গিয়েছি। হিসেবে 2:25 বেনাপোল পৌঁছানোর কথা থাকলেও প্রায় 15 মিনিট আগে বেনাপোলে পৌঁছে গেছে আমাদের ট্রেন। কিছুদিন আগেও যে বেনাপোল স্থলবন্দর কলকাতামুখী যাত্রীদের ভিড়ে মুখর থাকত, সেই বেনাপোল স্থলবন্দর এখন জনশূন্যতায় হাহাকার করছে। এখন আমি বাংলাদেশে অবস্থান করলেও ভারতের 2টি গুরুত্বপূর্ণ শহরের দূরত্ব এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে কলকাতার দূরত্ব মাত্র 85 কিলোমিটার এবং দিল্লির দূরত্ব 1541 কিলোমিটার। ভিউয়ার্স, আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।